আচ্ছা দে। ও মাথা নাড়িয়ে হাত ধুতে চলে যায়। ও যে কিছুক্ষণ আগে কান্না করেছে তা ওর চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আর ওর কান্নার কারণ হলো আমার বিয়ে। নিয়ান হাত ধুয়ে এসে আমাকে খাইয়ে দিচ্ছে। আমার খুব কষ্ট হচ্ছে ওর চেহারা দেখে। ও খাওয়ানো শেষ করে হাত ধুয়ে আমার পাশে বসে থাকে। আমি তার দিকে তাকিয়ে আছি। হঠাৎ সে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কি হয়েছে ভাই? আপু, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। কি করে থাকবো বল? তোর সাথে ঝগড়া না করলে আমার ভালো লাগে না, তোকে না জ্বালালে আমার ভালো লাগে না। তুই তো আমার একমাত্র সঙ্গী, যার সাথে আমি দুষ্টুমি করি, যাকে প্রচুর জ্বালাই, কিন্তু তবু সে আমার অনেক ভুল লুকিয়ে আমাকে বকার হাত থেকে বাঁচায়। তুই চলে গেলে আমায় কে বাঁচাবে? নিয়ানের কথা শুনে আর কান্না দেখে আমার চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু কাঁদতে পারছি না। কাঁদলে ও আরো বেশি কাঁদবে। তাই ওর মাথাটা আমি তুলে তার গালে হাত রেখে বললাম, আরে বোকা, আমি কি আর আসবো না নাকি? আর যখন তুই বকা খাওয়ার মতো কোনো কাজ করবি তখন আমায় ফোন দিয়ে বলবি, আর আমি তোকে বলে দিব কি করতে হবে। এভাবে কেউ কাঁদে নাকি? সে কিছু না বলে আমাকে জড়িয়ে ধরেই বসে আছে। আমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলছে। আমি সত্যিই ওকে খুব মিস করব। আস্তে আস্তে নিয়ান ঘুমিয়ে যায়। আমি ওকে শুইয়ে দিয়ে বারান্দায় চলে গেলাম। হোয়াট? অগ্নির বিয়ে? হ্যাঁ, তাও আবার আমার ভালোবাসার সাথে। কি বলছো আকাশ? অগ্নির বিয়ে হয়ে যাচ্ছে? কিন্তু এই 3 দিনে আমি তো দেশে আসতে পারবো না। আমি 5 দিনের আগে দেশে আসতে পারবো না। এখন কি করব? চিন্তা করো না, বিয়েটা হয়ে যেতে দাও। ওদের কিভাবে আলাদা করতে হয় তা আমরা দুজনেই করব। ওকে। মেয়েটা ফোন কেটে দেয়। আকাশ আশেপাশে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ওইখান থেকে শয়তানি হাসি দিয়ে চলে যায়। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। তখন অগ্নি ফোন দেয়। হ্যালো। রাতে রেডি থেকো। কেন? ঘুরতে যাব। কোথায়? সারপ্রাইজ। এইবারও কি নৌকায় ওঠানোর প্ল্যান আছে? না। আচ্ছা, ওকে। ওকে, টাটা যান। আমি ফোন কেটে পেছনে তাকাতেই দেখলাম নিয়ান দাঁড়িয়ে আছে। সে আমার দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিয়ে চলে যায়। আমি হাপলার মতো তার দিকে তাকিয়ে আছি। কি হলো কিছুই বুঝলাম না। আমি রেডি হয়ে ছাদে যাচ্ছি, কারণ অগ্নি আমায় ছাদে যেতে বলেছে। কিন্তু প্রবলেম হচ্ছে গিয়ে নিয়ান আমার পেছন পেছন আসছে। এবার বিরক্ত হয়ে বললাম, কি চাই? এভাবে পেছন পেছন আসছিস কেন? তুই অগ্নি ভাইয়ের সাথে ঘুরতে যাচ্ছিস না? তো এখন তুই আমাকে 200 টাকা দিবি। তোকে টাকা কেন দিব? তুই আমাকে টাকা দিবি, নয়তো আমি গিয়ে সবাইকে জানিয়ে দেব। এই নে টাকা। ওর হাতে 200 টাকা ধরিয়ে দিয়ে আমি চলে আসি। এখন ওর সাথে ঝগড়া করার মুড নেই। আমি ছাদে আসতেই অগ্নি আমাকে ফোন দিল। হ্যালো। এসে গেছো ছাদে? এসে গেছি। ছাদের কিনারায় এসে দেখো একটা মোটা দড়ি টানানো আছে, ওইটা বেয়ে নিচে নেমে আসো। আমি দড়ি বেয়ে নামবো কেন? কারণ মেইন দরজা দিয়ে বেরোতে গেলে দারোয়ান তোমাকে বেরোতে দিত না। এখন চুপচাপ নেমে আসো। আমি ফোনটা কেটে দিয়ে ছাদের কিনারায় আসলাম। দড়িটা ধরে কিনারায় দাঁড়িয়ে আছি। নামার সাহস হচ্ছে না। অগ্নির দিকে তাকাতে সে ইশারা করছে নেমে আসতে। আমি মনে মনে আল্লাহর নাম নিয়ে নিচে নামলাম। ভয়ে হাত পা কাঁপছে আমার। আরে এত ভয় পাও কেন? আপনি কি বুঝবেন? এইটুকুর জন্য আমার জানটা বেরিয়ে যায়নি। হয়েছে, এবার চলো। চলুন। অগ্নি আমাকে ফ্রন্ট সিটে বসিয়ে সে গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করতে শুরু করে। সত্যি রাতের বেলা ঘোরার মজাই আলাদা। চারদিকে নিস্তব্ধ, জনমানব শূন্য। আমার খুব ভালো লাগছে। সময়টা যদি এখানেই থেমে যেত। প্রিয় মানুষটার পাশে বসে থাকলে কার না ভালো লাগে। হ্যাঁ, আমি অগ্নিকে ভালোবেসে ফেলেছি। এই 6 দিনে ওকে আমি ভালোবেসে ফেলেছি। আমি অগ্নির দিকে তাকালাম। অগ্নি আর চোখে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, বউ কিছু বলবে? না। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলতে চাও। তো আমি কি করব? কিস করো। ওর কথা শুনে ওর দিকে চোখ বড় বড় করে তাকালাম, কিন্তু পরক্ষণেই চোখ নামিয়ে নিলাম। আবারও মুচকি হেসে ড্রাইভ করতে থাকে। লন্ডন সারা ঘর তছনছ করছে একটা মেয়ে। আকাশের কাছ থেকে অগ্নির বিয়ের খবর শুনে ওর আগে ফুঁসছে। তখন একজন মধ্যবয়স্ক লোকের ঘরে এসে মেয়েটার কাঁধে হাত রেখে বলে, মিলি মামনি শান্ত হও। হ্যাঁ, মেয়েটার নাম মিলি, বয়স 20। মিলি অগ্নির ফুফাতো বোন। মিলির যখন 12 বছর তখন থেকেই সে অগ্নিকে পছন্দ করে।
আর আকাশ এবং মিলি তারা একই ভার্সিটিতে পড়ে এবং তারা ফ্রেন্ড। এবার গল্পে যাওয়া যায়। আমায় কিভাবে শান্ত হতে বলছো পাপা? ওইখানে আমার অগ্নির বিয়ে হয়ে যাচ্ছে। ওহ মামনি, আজকাল একটা কাগজে সাইন দিলে বিয়ে হয়ে যায়, আরেকটা কাগজে সাইন দিলে ডিভোর্স হয়ে যায়। তার মানে ওদের বিয়ে হবে ঠিক আছে, কিন্তু ডিভোর্স হতে কতক্ষণ? ইউ আর দ্য বেস্ট পাপা। সকালে ঘুম থেকে উঠে দেখি 11টা বাজে। অনেক রাত করে ঘুমানোর জন্য উঠতে দেরি হয়ে গেছে। আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হতে চললাম। আমি ফ্রেশ হয়ে এসে দেখি আকাশ আমার রুমে বসে আছে। কিরে, তুই এখানে কি করছিস? তোর সাথে অগ্নির ব্যাপারে কিছু বলার আছে। কি কথা? অগ্নি কোনো ভালো ছেলে নয়, সে ডার্ক মাফিয়া টিমের কিং। আকাশও খুব ভালো ছেলে, আর তোর কালকের ঘটনা আমি ভুলে যাইনি। তুই ভাবলি কি করে অগ্নির মতো সহজ সরল ছেলে মাফিয়া হবে? নিধি, আমি তো ব্যাস, আকাশ বেরিয়ে যায় এখান থেকে। আকাশ রেগে বেরিয়ে যায় রুম থেকে। আকাশ চলে যেতেই একটা বাঁকা হাসি দিয়ে চলে গেলাম নিচে, কারণ খুব ক্ষুধা লেগেছে আমার। খাবার খেয়ে ছাদে গেলাম আমি। আকাশ রাগে ফুঁসছে। যদি পারতো সব কিছু শেষ করে দিত। রাগে ওর পুরো শরীর জ্বলছে। শুধু অগ্নিকে বিশ্বাস করছিস কেন? তুই আমাকে বিশ্বাস করিস না? রাগে ফুলদানিটা আছাড় মেরে ভেঙে ফেললো আর নিজের রুম থেকে বের হয়ে গেল। আজকে আমার মেহেদি অনুষ্ঠান, হাতে মেহেদি লাগাচ্ছে। সেই কখন থেকে বসে আছি। রিমি আর ঈশা আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে। কিরে, আর কতক্ষণ লাগবে? এই, তুই চুপ করে বস তো। ধুর, ভাল লাগে না। তুই মুখ বন্ধ কর, তাহলেই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই নিয়ে তুই 70 বার জিজ্ঞেস করছিস। আমরা নিজেরা ফিসফিস করছিলাম, তখন আকাশ হাতে মাইক নিয়ে এসে আমার কাজিনদের মধ্যে কয়েকজন নাচবে। সে যাই হোক, নাচ দেখে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলাম। এই ফাঁকে ঈশা আর রিমি মেহেদি দেওয়া শেষ করে ফেলেছে। ফ্যান ছেড়ে মেহেদির হাতগুলো উপরে তুলে শুয়ে আছি। তখনই আমার ফোনটা বেজে উঠলো। এই মুহূর্তে আবার কে ফোন দিল? উঠে গিয়ে ফোনটার দিকে তাকিয়ে দেখি অগ্নি ফোন দিচ্ছে, কিন্তু হাতে মেহেদি, ধরবো কি করে? তখনই ওই দিকে যেয়ে ঈশা যাচ্ছিল। ঈশা, হ্যাঁ বল। ফোনটা একটু ধরিয়ে দিবি? জিজু ফোন দিচ্ছে বুঝছি। হয়েছে তোর? ঈশা মুচকি হেসে ফোনটা ধরে লাউড স্পিকার দিয়ে চলে যায়। আমি অগ্নির সাথে কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে শুয়ে পড়লাম। হাতে মেহেদি শুকিয়ে যাওয়ার পর হাত ধুয়ে এসে ঘুমিয়ে পড়লাম। পুতুলের মতো বসে আছি। পার্লারের মেয়েরা আমাকে সাজাচ্ছে, আর বসে থাকা পসিবল হচ্ছে না। 2 ঘন্টা ধরে সাজাচ্ছে। কি সাজাচ্ছে আল্লাহ জানে। অনেক কষ্টে কিছুক্ষণ সহ্য করে থাকা গেলেও এখন সম্ভব না। তাই না পেরে বলে উঠলাম, আর কতক্ষণ লাগবে? ম্যাম, শুধু চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক দিলেই হয়ে যাবে। তাড়াতাড়ি করুন প্লিজ। জি ম্যাম। আবারও কাঠের পুতুলের মতো বসলাম। চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক লাগাতে 15 মিনিট লাগিয়েছে। সাজানো কমপ্লিট করে বসে আছি। আমার সাথে রিমি আর ঈশা বসে আছে। ওরা কি নিয়ে যেন চোখে চোখে একে অপরকে ইশারা করছে। তোরা কি নিয়ে ইশারা করছিস? অগ্নি ভাইয়া কি জানে? ঈশার কথা শুনে ওদের দিকে তাকিয়ে বাঁকা হাসলাম। ওরাও আমার দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিল। তারপর বিয়েটাও ঠিকঠাক মতো হয়ে গেল। বাসর ঘরে বসে আছি। কিছুক্ষণ আগে আমাকে অগ্নির ঘরে বসিয়ে দিয়ে গেছে অগ্নির বোন অনি। অনি মেয়েটা খুব মিষ্টি আর মিশুক। আমাকে অনেক সহজেই আপন করে নিয়েছে। দরজা খোলার শব্দে ভাবনা থেকে ফিরে আসলাম। অগ্নি দরজা খুলে ভেতরে ঢুকে সোজা ওয়াশরুমে চলে গেল। ও এমন ভাবে গেছে মনে হচ্ছে ও ছাড়া এই রুমে আর কেউ নেই। বজ্জাত লোক আইসে আমারে অ্যাটিটিউড দেখাতে। আমি আনমনে ওকে বকে যাচ্ছিলাম। তখন অগ্নি ওয়াশরুম থেকে বের হয়ে বলে, আমাকে বকা শেষ হয়ে থাকলে আপনি ফ্রেশ হয়ে আসতে পারেন। আমি একটা ভেঙচি কেটে কালো রঙের শাড়ি নিয়ে চলে গেলাম ওয়াশরুমে শাওয়ার নিতে। ফ্রেশ হয়ে এসে নিজের চুলগুলো ঠিক করে নিলাম। শাওয়ার নিয়ে এখন নিজেকে হালকা লাগছে। ঘুরতে যাবে? হ্যাঁ বলেছি, ঘুরতে যাবে এখন? হ্যাঁ যাবে। হ্যাঁ যাব। ওকে চলো। আমি আর অগ্নি চলে গেলাম। আজকে আর গাড়ি নিলাম না। হাঁটতে ভালোই লাগছে। ল্যাম্প পোস্টের আলোতে নতুন দম্পতি হেঁটে যাচ্ছে। আমার কাছে মুহূর্তটা ভালোই লাগছে। মাত্র বাইরে থেকে এসে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম। ক্লান্ত থাকায় খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। অগ্নি ফ্রেশ হয়ে এসে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। আরে কি করছেন? আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে।
তোমার কষ্ট হচ্ছে না আমি জানি। পোড়ার ডিম জানেন, ছাড়ুন আমায়। চুপচাপ ঘুমায়, নয়তো কিস করব। এই লোকটার উপর বিশ্বাস আছে, উনি এটা করতে পারবে, তাই চুপ হয়ে গেলাম। আমাকে চুপ হয়ে যেতে দেখে মুচকি হেসে অগ্নি ঘুমিয়ে গেল। সকাল 8টায় ঘুম ভেঙে গেল আমার, কিন্তু উঠবো কি করে? এই মহারাজ আমাকে এমন ভাবে জড়িয়ে ধরে আছে যে আমি একটুও নড়তে পারছি না। এই যে শুনছেন অগ্নি, হালকা হালকা নড়ে আবার ঘুমিয়ে যায়। কি ঘুম রে বাবা! আমি রেগে অগ্নিকে চিমটি কাটতে লাগলাম। এবার সে বিরক্ত হয়ে চোখ খুলে আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। আমি ব্যাককলের মতো তার দিকে তাকিয়ে আছি। মন খারাপ করে দাঁড়িয়ে আছি ব্যালকনিতে। সকালেই আমাদের বাসায় এসেছি আমি আর অগ্নি। বাসায় এসে দেখি সানাইকে কেউ মেরে দিছে। নিজের বিড়ালকে হারিয়ে খারাপ লাগছে খুব। কান্না আসছে কিন্তু কাঁদছি না। হঠাৎ পেছন থেকে কেউ কাঁধে হাত রাখতেই চমকে পেছনে তাকালাম আমি। তাকিয়ে দেখি অগ্নি। ওকে দেখে ফুস করে একটা শ্বাস ছেড়ে আবার আকাশের দিকে তাকালাম। কিছু বলবে? অগ্নি কিছু না বলে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। আমি একা থাকতে চাই কিছুক্ষণ। আমি থাকতে দিব না, চুপচাপ রুমে চলো, দুপুরে খাবার খাওনি। আমি খাবো না, যান আপনি। চুপচাপ এসো বলছি। আমাকে অগ্নি জোর করে রুমে নিয়ে আসে। রুমে নিয়ে সেই বিছানায় বসিয়ে দেয়। চুপ করে এখানে বসো। আমি খাবো না। তোমার মত জানতে চাইনি। আমি আর কিছু বলতে পারলাম না অগ্নির চোখ পাকানো দেখে, তাই চুপচাপ খেয়ে নিলাম। আমাকে খাইয়ে দিয়ে আমার কপালে চুমু খেয়ে সে চলে যায়। আমি আর অগ্নি ঝগড়া করছি। ঝগড়ার মেইন কারণ হচ্ছে আমি রিমি আর ঈশার সাথে ঘুরতে যাব, কিন্তু উনি আমাকে দিবে না। আমি যাব না, তুমি যাবে না। আমি যাব বলছি, তার মানে যাবই। না, তুমি যাবে না। আমি যাব। তুমি যাবে না, যাবে না, যাবে না। এবার আমি কিছু বলতে যাব, তখনই রিয়াদ, আরিশ, রিমি আর ইরা রুমে ঢুকে। রিয়াদ এসে অগ্নিকে পাঁচ মেরে বলে, আমি কি শুধু শুধু তোদের পারফেক্ট কাপল বলি? তোরা একজন আরেকজনের থেকে একটুও কম না, কোনো কিছুতে হার মানবি না। আমরা সবাই হেসে দিলাম। অনেক কষ্টে অগ্নিকে রাজি করিয়ে আম্মু আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে পেরিয়ে গেলাম। পার্কে আমি, রিমি আর ঈশা হাঁটছিলাম। তখন কয়েকটা লোক আমাদের সামনে এসে থামে। আপনাদের সাথে কিছু কথা আছে। কি কথা? একটু এইদিকে আসবেন। কেন? এখানে দাঁড়িয়ে বলেন। লোকটা আমাদের আর কিছু না বলে আমাদের নাকের কাছে স্প্রে করে দেয়, আর আমরা ওইখানেই পড়ে যাই। রেড মাফিয়া গ্রুপ আকাশ রেগে তাকিয়ে আছে তার লোকদের দিকে, আর সবাই মাথা নিচু করে তাকিয়ে আছে, কারণ লোকগুলো আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। তখনই রেড মাফিয়া কুইন আসে সেখানে। প্রতিটি মেয়ের ছবি পাঠিয়ে দিয়েছে, তার নাকি এদেরকেই চাই। এছাড়া অন্য কোনো মেয়ে দিলে তারা ডিল ক্যান্সেল করবে। কি বলছো? এখানে আমার নিধিও আছে? হোয়াট? হুম। এখন কি করব? 10 কোটি টাকার ডিল। ওকে, এটা নিধিকেও পাচার করা হবে। মন খারাপ করো না আকাশ, এর থেকেও ভালো মেয়ে পাবে তুমি। আর আমি তো আছি, তাই না? মেয়েটার কথায় হালকা হাসে আকাশ। মেয়েটা আর আকাশ ওই কক্ষে প্রবেশ করতেই থ হয়ে যায়। জ্ঞান ফিরতেই নিজেকে নিজের রুমে আবিষ্কার করলাম। আমার জ্ঞান ফিরেছে দেখেই অগ্নি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি এখানে আসলাম কি করে? তোমাকে কিডন্যাপ করা হয়েছিল, কিন্তু কিডন্যাপাররা তোমার ফোন বন্ধ করতে ভুলে গিয়েছিল, তাই তোমাকে খুব ইজিলি পেয়ে গেলাম। ও এখন যাও, রেডি হয়ে আসো। কোথায় যাব? আমাদের বাসায়। আজকেই তো আসলাম এখানে, আবার আজকেই চলে যাব? তুমি কিডন্যাপ হয়েছে শুনে আম্মু অনেক টেনশন করেছে, আর আজকেই চলে যেতে বলেছে। আমি আর কিছু না বলে চলে গেলাম রেডি হতে। রেড মাফিয়া গ্রুপ আকাশ আর ওই মেয়েটি রাগে ফুঁসছে। তাদের হাতে একটা চিরকুট, যেখানে বড় বড় করে লেখা গাধা। ওই সময় তার রুমে গিয়ে দেখে একটা মেয়েও নেই, সবাইকে উদ্ধার করে নিয়ে গেছে, আর তাদের জন্য এই চিরকুটটা রেখে গেছে। ডার্ক মাফিয়া গ্রুপ অনেক সাহস পেয়ে গেছে, এদের একটা বিহিত করতেই হবে। রাগে ফুঁসতে ফুঁসতে বলে মেয়েটা। আকাশের চোখ লাল হয়ে গেছে, কিন্তু ও একটা বিষয় শিওর হয়ে গেছে, ডার্ক মাফিয়া গ্রুপের কিং অগ্নি নয়। চলুন জেনে আসি আকাশের শিওর হওয়ার কারণ। কিছুক্ষণ আগে অগ্নি বারবার ঘড়ি দেখছে আর নিধিকে ফোন দিচ্ছে, কিন্তু নিধি ফোন তুলছে না। এদিকে অগ্নির কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। সে আর কিছু না ভেবে আকাশকে ফোন দেয়।
আকাশের সাথে এই কয়দিনে তার খুব ভালো বন্ধুত্ব হয়েছে। সে যাই হোক, 2 বার ফোন বাজতে রিসিভ করে আকাশ। আকাশ, হ্যাঁ অগ্নি বলো। নিধিকে খুঁজে পাচ্ছি না। হোয়াট? হ্যাঁ, আজকে দুপুরে ও আর ওর 2 ফ্রেন্ড ঘুরতে বের হয়, কিন্তু এখনো বাসায় ফিরেনি, বিকেল হয়ে গেছে। আচ্ছা আমি দেখতেছি। এই বলে ফোন কেটে দেয় আকাশ। আর এতেও নিশ্চিন্ত হয় যে ডার্ক মাফিয়া গ্রুপের কিং অগ্নি নয়। গুড জব কুইন। কিং এর কথায় মুচকি হাসে কুইন। তখন অভি আর সাব্বির দরজায় এসে টোকা দেয়। কিং তাদের আসার অনুমতি দেয়। কংগ্রেচুলেশন আফা। তুমি এখন মাইর খাবে আমার হাতে। আফা কি? হ্যাঁ, আপনি বলতে পারো না? কুইন সাব্বিরের দিকে রাগী দৃষ্টিতে তাকাতেই সাব্বির চুপ হয়ে যায়। তাকে দেখে মনে হচ্ছে সে এখন 5 বছরের বাচ্চা। তার মুখের রিয়াকশন দেখে অভি আর কিং হাসতে থাকে, আর সাব্বির তাদের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। বাসায় এসে ঢুকেই অনি এসে আমাকে জড়িয়ে ধরে। মা এসে আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে কোথাও আঘাত লাগছে নাকি। উফ মা, দেখো আমি একদম ঠিক আছি। চুপ থাক, আমাকে দেখতে দে। ভাবি, আজকে আম্মু তোমাকে এতগুলো খাবার খাওয়াবে। খাওয়াবো না তো কি করব? দেখ মেয়েটা কেমন হয়ে গেছে। ওইখানে খেতেও হয়তো দেয়নি ঠিক মতো। মেরি মা, ভাবি মাত্র 3 ঘন্টা ছিল কিডন্যাপারদের কাছে, আর এই 3 ঘন্টায় মানুষ শুকায় কেমনে? অগ্নি আর থাকতে না পেরে এবার শব্দ করে হেসে দিল। আমার হাসি পেলেও আমি চেপে গেলাম। মা অগ্নির দিকে চোখ গরম করে তাকালো। অগ্নি সেদিকে পাত্তা না দিয়ে হাসতে হাসতে গিয়ে সোফায় বসে বলে, মম, তুমি পারো বটে। তুই কি বুঝবি মায়ের চিন্তা? এই বলে মা আমার হাত ধরে নিজের মতো বকবক করতে চলে আসে রুমে। রুমে এসে আমার বিছানায় বসিয়ে আমার পাশে বসে আমার কোথাও ব্যথা লেগেছে কিনা তা দেখছে। আমি মাকে জড়িয়ে ধরলাম। আরে আমি ঠিক আছি একদম, চিন্তা বাদ দাও তো। আমি মায়ের সাথে কিছুক্ষণ গল্প করে চলে গেলাম আমাদের রুমে। রুমে গিয়ে দেখি অগ্নি গালে হাত দিয়ে কিছু একটা গভীর ভাবে চিন্তা করছে। কি চিন্তা করছেন শুনি? আমার গার্লফ্রেন্ডের কথা। কি, আপনার গার্লফ্রেন্ড আছে? আমার সাথে সাথে রাগ উঠে গেল। অগ্নির কাছে গিয়ে অগ্নির কলার ধরে নিজের কাছে এনে বলি, তোর বাস্তব তো দূরে থাক, স্বপ্নেও যদি কোনো মেয়ে আসে তাহলে তোর খবর আছে। কেন গো, জেলাস ফিল হয়? জানি না, ছাড়ুন আমাকে। নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করতে লাগলাম, এতে কোনো কাজ হয়নি। অগ্নি আমাকে আরো নিজের সাথে চেপে ধরেছে। আমি অগ্নির দিকে অসহায় দৃষ্টিতে তাকাতে সে আমার দিকে শয়তানি হাসি নিয়ে তাকায়। এই হাসি দেখে আমার গলা শুকিয়ে গেছে। মনে মনে নিজেকে গালি দিতে ইচ্ছে করছে। এত জেলাস ফিল করতে কে বলেছে? এখন একে সামলা তুই। আমি গেলাম। সকাল 8টায় ঘুম ভাঙে আমার। পাশে তাকাতে দেখি অগ্নি এক হাত ভর দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। রাতের ঘটনা মনে হতেই লজ্জা লাগছে ভীষণ। আমাকে লজ্জা পেতে দেখে অগ্নি মুচকি হেসে বলল, ওরে আমার লজ্জাবতী রে। আরে ছাড়ুন আমায়, অনেক দেরি হয়ে গেছে। কি রাতে অনেক জ্বালিয়েছেন, এখন প্লিজ ছাড়ুন। কিভাবে জ্বালিয়েছি গো তোমায়? ওর এমন স্লো ভয়েসে বলা কথা বুকে তোলপাড় শুরু করে দিছে। তার উপর এমন প্রশ্ন। আমি উঠে চলে আসতে নিব, ও আমাকে আরো চেপে ধরে নিজের সাথে। কি হচ্ছে কি? ছাড়ুন আমায়। না, ছাড়বো না। প্লিজ ছাড়ুন, আজকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। আমার কথায় অগ্নি আমার কপালে একটা কিস করে ছেড়ে দেয়। আমি টাওয়াল পেঁচিয়ে চলে গেলাম গোসল করতে।